কৃষক বন্ধুদের জন্য আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। চাষের খুঁটিনাটি জানতে শুনুন অনুষ্ঠান ক্ষেত খামারের কথা। শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ক্ষেত খামারের কথা। আজ ক্ষেত খামারের কথা অনুষ্ঠানে আমরা পেয়েছি একজন কৃষক বন্ধুকে। এসেছেন রানীনগর 2 নম্বর ব্লকের বংশীবদনপুর গ্রামের বিকাশ মণ্ডল। বিকাশদা, নমস্কার আপনাকে। নমস্কার। কেমন আছেন বলুন? ভালোই। চাষবাস চলছে সব হ্যাঁ, ঠিকঠাক? চাষবাস তো আমাদের চলছেই। হ্যাঁ, তো আপনার সংসার তো চাষবাসের ওপরই নির্ভর নাকি? পুরোটাই কৃষি নির্ভর আমাদের পরিবার। পুরোটাই মানে কৃষির ওপরে নির্ভর। কৃষির উপরে নির্ভর। জমি কতটা আছে আপনার? আমি মোটামুটি 3-4 একর মতো জমি চাষ করি। 3-4 একর মানে 10-12 বিঘে। তো সবটাই কি মানে সেচ ব্যবস্থা আছে? হ্যাঁ, এখন তো সবই সেচযুক্ত জমি। জলের কোনো অভাব নেই? আমাদের এলাকায় জলের তেমন অভাব হয় না সেচ করতে। হ্যাঁ, তো কি চাষ করেন সারা বছরে? সারা বছর সিজনেবল সব চাষই থাকে। তার মধ্যে শীতকালীন ফসলে এখন রাই, সরিষা, গম, মসুরি, কালো জিরে, ধনে। আর সবজি চাষ কিছু করেন? সবজি হালকা হালকা করতে হয়, আমাদের তো খাওয়ার জন্য। আর একটু বেশি হলে বিক্রিও হয়। হ্যাঁ, পাশাপাশি তো করতেই হবে, বেশি হলে একটু বিক্রিও করতে হবে। আর তাছাড়া ওই পাট, গম, ধান। হ্যাঁ, পাট, গম, ধান তো থাকেই। আর এমনি রাই শস্য আছে। হ্যাঁ, রাই শস্য। আর ডাল শস্যর মধ্যে মসুরি, মটর, এখন কলাই উঠছে। মানে কলাইও চাষ করেছে? হ্যাঁ, কলাই চাষ করেছি। তো কলাই কতটা জমিতে করেছেন? আমার 1 একর জমিতে চাষ আছে। 1 একর? 3 বিঘে। 3 বিঘে? 3 বিঘে জমিতে কলাই চাষ করেছেন। প্রতি বছর করেন তো? হ্যাঁ, প্রতি বছরই চাষ থাকে কলাইয়ের চাষ। কলাইটা কেন করেন? কলাইটা খুব মানে খরচ কম এবং অল্প দিনের ফসল। কতদিনের ফসল? 3 মাসে উঠে যাবে। 3 মাসের মধ্যে? আর খরচ কেমন বিঘা? খরচ এই মানে সারটার আমরা দিই না। পাটের জমি চাষ করা পরে, পাট কেটে নেওয়ার পরে চাষ দিয়ে কলাই ওই পার বিঘেতে 3 কিলো করে ছড়িয়ে দেওয়া। তারপরে বৃষ্টি ফিষ্টি হয়ে যায়। সার তো দিই না, বিষ ফিস একটু দিতে হয়। সেটা কখন দেন? বিষ ওই ফুল আসার আগে। ফুলটা যখন থাকে তখন ওই ফুল ফলের একটু মিরাক্লান মনস্বী দিলেই আর তেমন কিছুই হয় না। আর ফলন কেমন হয়? ফলন আমাদের মোটামুটি 160 কেজি 200 কেজি পর্যন্ত হয়ে যাচ্ছে এবার। তো অনেক তো ফলন, মানে 5 মণ? 5 মণ, 4 মণ 5 মণ হয়ে যাচ্ছে। তো 5 মণ মানে যদি হয় 200 কেজি মানে 5 মণ তো অনেকটাই ফলন। অনেকটা ফলন। তার মানে ভালো, আপনাদের ওই এলাকায় কলাই চাষটা সব থেকে ভালো। মানে এতটা কিন্তু ফলন দেখা যায় না সাধারণত। চর এলাকার চাইতে আমাদের ফলনটা ভালো হয়। রোগ পোকার আক্রমণ তো বললেন যে একারটুকু হতে পারে। হ্যাঁ, ওটা তো থাকেই। তো খরচও খুব কম। তো প্রতি বছর ওইভাবে চাষ করেন? হ্যাঁ, পর্যায়ক্রমে চাষ করতে হয় জমির উর্বরতা শক্তি বাড়ানোর জন্য। আচ্ছা, এটা যে করেন যখন তোলেন, এটা মানে তোলা কি হয়ে গেছে না? কাটা চলছে, কেটেছি। হ্যাঁ, তো গোড়াটায় কি কেটে নেন? মানে এর গোড়াটায় কি একটা থাকে, অর্বুদ থাকে, সেগুলো নাইট্রোজেন সমৃদ্ধ অর্বুদ থাকে, সেগুলো মাটির সঙ্গে মিশে যায় এবং পরে যে চাষ করেন সেই চাষের ক্ষেত্রে অনেকটা উপযোগী হয়। জমিটাও খুব ভালো হয়, স্বাস্থ্য ভালো হয়। তো এরপরে কি চাষ করছেন এখন? বলছিলেন মশলা চাষ করবেন। মশলা চাল ওই ধনে চাষ করব, কালো জিরে। তাহলে বন্ধুরা, আমরা আজকে আলোচনা করব বিশেষ করে, একটু তো খোঁজ খবর নিলাম চাষবাসের, কিন্তু আজকে আমাদের মেন বিষয় সেটা হচ্ছে যে মশলা চাষের মধ্যে ধনে এবং কালো জিরের চাষ। তো এই ধনে এবং কালো জিরের চাষ কতটা জমিতে করবেন? আমি 1 বিঘে ধনে করব আর 10 কাঠা মতো কালো জিরে। মানে ধনে অলরেডি বুনে দেওয়া হয়ে গেছে। এটা কি পাতা হিসাবে বিক্রি করবেন না এটা ধনে হিসাবে? একদম মশলা হিসাবে। তো কোনটায় লাভ বেশি, মশলায় লাভ বেশি না এই পাতা বিক্রি করে লাভ? বিষয়টা হলো পাতাকে তুলে বাজারজাত করা আমাদের মতো এদের একটু অসুবিধে, যার জন্য একদম মানে ওখান থেকে তো পাতা তুলেও তো খাওয়া যায় নাকি? হ্যাঁ, খাওয়া যায়, কিন্তু বাজারজাত করতে গেলে এই আমরা যে দেশিজ ধনেটা চাষ করছি সেই পাতাটা খুব অল্প দিনই হয়। কিন্তু বাজারে যে আমরা ধনের পাতাগুলো ব্যবহারের জন্য হয় সেটা হাইব্রিড প্রজাতির ধনে পাতা,
ওই জন্য অনেক দিন স্টে করে ওই ধনে পাতাগুলো। আচ্ছা, আমরা যে বাজারে খাই সেটা কি দেশি খাই না? না, ওটা হাইব্রিড প্রজাতির। কিন্তু ছোট 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 তো গাছ, হ্যাঁ, অনেক সে তো গন্ধটাও খুব ভালো। হ্যাঁ, গন্ধ তো থাকবেই। আচ্ছা, তাহলে দেশি কোনটা আমরা? দেশি যে দেশির পাতাগুলো একটু ছোট ছোট হবে এবং নরম টাইপের। হ্যাঁ, মানে এখন বললাম মানে মাস দেড়েক পর ওই পাতা আমি পাবো। আচ্ছা, ওই এগুলো পাতা তো কেউ বেশি যদি দিন আমার বাড়িতে করতে চায়, থালা মতন টবগুলো পাওয়া যায়, সেগুলো কি করা যায় হ্যাঁ, বাড়িতে? তা করা যায়, করা যায়, তারা করা যায়। মানে বাড়িতে খাওয়ার জন্য খাওয়ার দেশি জন্য। ধনের। হ্যাঁ, দেশি ধনের পাতাটা আমি অল্প দিন খেতে পাবো। আর আচ্ছা। এই ধনের পাতাটা অনেক দিন পর্যন্ত খেতে পারা যায়, আচ্ছা, হাইব্রিড আচ্ছা। যেগুলো বাজারে পাওয়া যাচ্ছে। তো এটা ফলন কেমন হয়? ফলন একেবারে খারাপ হয় না, মোটামুটি 4 মণ 5 মণ, কোনো কোনো জমিতে 6 মণও হয়ে যায়, মানে ওয়েদার যদি ভালো থাকে। আচ্ছা, তো বুনে দিয়েছেন, তার মানে এর আগে আপনার জমি তৈরি হয়ে গেছে। হ্যাঁ, জমি তৈরি করে মানে এটা কি আসল সময় ধনে? হ্যাঁ, একদম উপযুক্ত সময় এই সময়টা। হ্যাঁ, কিভাবে করলেন? বাড়িতে আমাদের তো গোবর সার আছে, 2 ট্রলি গোবর সার 1 বিঘা জমিতে ট্রাইকোডার্মা ভিরিডি মেশানো গোবর সার আমরা জমিতে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে সেটা ট্রাক্টর দিয়ে 2টো চাষ দিয়ে জল দিয়েছিলাম। সেই জল দেওয়ার পরে এবার বীজ পার বিঘাতে আমরা 2.5-3 কিলো দিই। 3 কিলো বীজ। এটা কি শোধন করে দেন? হ্যাঁ, শোধন করে নিই। কি দিয়ে শোধন করেন? ইয়েতে কার্বেন্ডাজিম পার লিটার জলে 2 গ্রাম করে দিয়ে গুলে ওই ধনেটাকে 24 ঘন্টা ভিজিয়ে রাখি। আচ্ছা, 24 ঘন্টা ভিজিয়ে রেখে সেটা তুলে নিয়ে একটু ছায়াতে ঝরঝরে করে নেওয়ার পরে জমি জো হয়েছিল তখন আমরা ছড়িয়ে দিয়ে রাসায়নিক সার 25-30 কিলো মতো ওই ফসফেট, 10 কিলো পটাশ আর 10 কিলো ইউরিয়া দিয়ে জমি পরে আবার ট্রাক্টর দিয়ে 2টো চাষ দিয়ে বুনে দিয়েছি। দিয়ে তারপর কতদিন পরে মোটামুটি এটা একটু সময় লাগে বেরোতে, ওই জন্য দিন 10 অপেক্ষা করতে হয়। দিন 10 পর বেরোতে থাকে। যখন যদি বেশি ছড়ানো হয়, বলেন 2 কিলো কি 2.5 কিলো বিঘা প্রতি লাগে? 3 কিলো মতো দিয়েছি। হ্যাঁ, কি জাতের করেন বীজ? আমরা এইটা জাত ঘরোয়া জাত, মানে লোকাল অনেক দিন থেকে এই ধনে চাষটা হয়ে আসছে, আমরা ওই বাড়িতেই চাষ বীজটা করি। রেখে দেন নাকি? হ্যাঁ, বীজ কি বাড়ির বীজ না? বাড়ির বীজ। বাড়ির বীজ। আচ্ছা, মানে রেখে দিই। ওটা রোদ দিয়ে ভালো করে করে যাতে পোকা টোকা না লাগে, সেটা মাঝে মাঝে রোদ দিয়ে রেখে দিই। আচ্ছা, দিয়ে ছড়িয়ে দেওয়ার পরে বেরোনোর পরে তারপর পরিচর্যাটা কি করেন? পরিচর্যা তেমন এই শীতকালীন সময়ে অত ঘাস ফাস হয় না, যে আগাছাটা হয় সেটা আমাদের ওই এখন হার্বিসাইড বেরিয়েছে, সেইগুলো দিয়ে একবার স্প্রে মারলে আর ওই নিড়ানির প্রয়োজন হয় না। যদি খুবই ঘন মনে হয় তখন ওই হাত নিড়ানি দিয়ে তুলে নিয়ে, যেটা বলছিলাম যে বাজারে কিছুটা বিক্রি, ওই টাইমটা একটু দামটা কম হলেও কিছু কোনো জায়গায় ঘন হয়ে যায়। বেশি ঘন হলে তখন ওই ফলনটা ভালো আসবে না, দানাগুলো ছোট ছোট হয়ে যাবে। আচ্ছা, দিয়ে তারপরে ওই আর কি করেন পরিচর্যা বলতে সেচ তো দিতে হবে। সেচ আমাদের আর চাপান সার কিছু দেন? সেচের সময় দিই। সেচের সময় ওই ফুল আসার কিছু মানে 1 সপ্তাহ আগে জল সেচ করে এটা বুঝতে পারা যায় যে ফুল বুঝতে হয়, মানে 45 দিন মোটামুটি ধরে নিলেই প্রায় ফুল আসার মতো একটা সময় হয়ে আসে। তখন ওই সেচ দিয়ে আমরা পার বিঘাতে 12 থেকে 15 কিলো ইউরিয়া দিয়ে দিই। দিয়ে সেচ দিয়ে দিলাম। দিয়ে তারপর আর কিছু করার প্রয়োজন হয় না। কিন্তু যদি ওয়েদার একটু গুমট ভাব, মানে মেঘলা টাইপ হয়, কুয়াশা থাকে, তারপরে মেঘলা হচ্ছে গরম টাইপ হলে ওই এক ধরনের ওই আগার দিকে মোটা মোটা হয়ে ওগুলো কুঁকড়া হয়ে যায়। ওটা একটু লক্ষ্য রাখলে কার্বেন্ডাজিম গ্রুপের সাপ বলে বাজারে একটা ওষুধ পাওয়া যায়, সেই ওষুধটা ওই 7 দিন অন্তর 2বার স্প্রে করে দিলে ওইটার কোঁকড়া লাগে না, ধনেটা তখন ভালো হয়ে যায়। হ্যাঁ, মানে পাতাগুলো কি কুঁকড়ে যায়? সব পাতা ডগাটা একটু মোটা হয়ে যাবে, বেড়ে যাবে। হ্যাঁ, মনে হচ্ছে খুব ভালো হচ্ছে, কিন্তু সেটা না, ফুলে যাবে, দিয়ে কুঁকড়িয়ে যাবে। হ্যাঁ, সাপ বলে আমরা বাজারে যেটা পাই সেটা স্প্রে করি। প্রথমবার দেওয়ার পরে আবার 7 দিন বা 10 দিনের মধ্যে দিয়ে দিই। আবার আরেকবার দেওয়া হয়, একটু রোদ হলে দিলে খুব ভালো হয়। আর দিয়ে তারপরে এটা উঠবে কতদিন পরে? মোটামুটি 4 মাস পরে পেকে যায়। 4 মাসের মধ্যে পেকে যায়।
মানে পেকে যাওয়া বলতে ওটা একেবারে ধান পাকা হয়, পাকে না তো ওটা আবার তখন যদি মাড়াইয়ের সময় এখন তো ওই ট্রাক্টর দিয়ে মারতে হয়, তখন ফেটে যাবে, ফেটে গেলে বাজারে আবার দাম কমে যাবে, দাম কমে মানে গোটা যতটা গোটা পাওয়া যাবে তাই ওই জন্য 80% পেকেছে, একটু সবুজ সবুজ ভাব থাকবে, কিন্তু দানাগুলো চাপ দিলে মনে হবে শক্ত হয়ে গেছে, তখন কেটে নেওয়া যায়। আচ্ছা, দিয়ে তখন কেটে নিয়ে কি একে একটু রোদে রাখতে হয় নাকি? না, আমরা ওই একটু সকালের দিকে কাটলাম বা পরের দিন একটু রোদ ওঠার পরে এখন ওই চ্যাম্পিয়ন হারভেস্টার যেটা বলা হয় ওই দিক দিয়ে মেরে নেওয়া হয়। আচ্ছা, ওটা রোদ্রে শুকিয়ে নিয়ে তারপর বস্তাবন্দি করে বাজারে বিক্রি করি, বা 2-1 দিন পরে ওঠার সময় দেখা গেল একটু বাজার কম, রেখে দিলাম। পরে ফলনটা কেমন হয় এটা? মোটামুটি 4 থেকে 5 মণ হয়। হ্যাঁ, খুব ভালো হলে 6 মণও হয়ে যায়। বাবা, এটাও তো অনেক হয়, হ্যাঁ, 6 মণ মানে বেশ ভালো। আর খরচ খরচাও খুব কম। খরচ কম। ওই জমিতে যদি পরবর্তীতে আমি পাট চাষ করি বা ধান চাষ করি, এটাও ভালো, গ্রোথটাও ভালো হয়। তার মানে মাটিতে এটাও ভালো থাকে। হ্যাঁ, ঠান্ডা থাকে মাটি, মাটির স্বাস্থ্যটাও ভালো থাকে। এটাও কি আপনি ওই করে নেন, গোড়া কেটে? গোড়াটা হ্যাঁ, এটা গোড়াও কেটে নিই। গোড়া কেটে নিই। আমরা চেষ্টা করি যত গোড়া কেটে নিই, তাহলে জমিতে জৈব সারটা অনেকটা থেকে যাবে, জমির স্বাস্থ্যটাও ভালো থাকবে। আর এ তো বললেন খরচ খুব কম। আর বাজারে দামটা কেমন? বাজারে দাম মোটামুটি এখন যা হিসাব তাতে 5,500-6 হাজার টাকা দাম কুইন্টাল। 2 কুইন্টাল যদি ধরি 11,000 টাকা মোটামুটি। 11,000 টাকা। আর খরচ তো বললেন কত হতে পারে? খরচ আমার চাষ, সার, বীজ দিয়ে মোটামুটি 1,300 টাকা খরচ হয়ে যাবে। 3 টাকা, তো 4 মাসে ঠিকই আছে, এমনি কোনো অসুবিধা নেই, যদি না বিপর্যয় ঘটে। হ্যাঁ, সেটা তো প্রাকৃতিক বিপর্যয় ঘটলে তো কিছু করার নেই, মেনে নিতেই হবে। একটা তারা ধরে একটা বেশ লাভজনক, অনেকটাই লাভজনক। এছাড়া আর বলছিলেন মশলার মধ্যে কালো জিরেও চাষ করি। হ্যাঁ, কালো জিরেটা মানে কোন সময় বোনেন? কালো জিরে বোনারও সময় হয়ে গেছে, আমি কালো জিরে হয়তো দিন 10-এর মধ্যে বুনে দেবো। আচ্ছা, এটা কি হিসাবে বোনেন, মানে কতটা বীজ লাগেন, কি জাত করেন? আমাদের জাত এমনি আমাদের ওই ঘরোয়া জাতি, বাড়িতে নিজে রেখে ভ্যারাইটি। হ্যাঁ, তো সেটা ওই গত বছর চাষ করেছিলাম, এবারও চাষ করছি। 2-3 দিন পর ওই বীজটা, জমি আমার ভেজানো হয়ে গেছে, এর ওই 2-3 দিন পর কালো জিরেটা 24 ঘন্টা ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে ওই শোধন করে। হ্যাঁ, শোধন তো অবশ্যই। শোধন না করলে কালো জিরার একটা সমস্যা আছে, সেটা হলো ওই বীজবাহিত রোগটা যদি থেকে যায়, কালো জিরাতে ব্যাপক ধরনের মার হয়ে যাবে। ফল এটা একটা খুব মারাত্মক কালো জিরাটা রোগের একটা বেশ ভালো প্রভাব, মানে পাকার আগে রোগটা লেগে নষ্ট হয়ে যাবে। ফল টল সব থাকবে, শুকিয়ে যাবে, মানে হবে না, ফলনটা হবে না। ওই জন্য বীজ শোধন অবশ্যই। আর ওই গোবরের সারের সঙ্গে ট্রাইকোডার্মা ভিরিডি মিশানো থাকে, আমরা গোবর সার অবশ্যই দিই। তারপরে কার্বেন্ডাজিম গ্রুপের বা ওই ডাইথেনাম 45 মিশিয়ে জলে গুলে নিয়ে ভেজাই। 1 কেজি বীজ লাগে, তাতে তো কোনো অসুবিধা নেই। ওটা তুলে নিয়ে একটা কাপড়ের থলিতে রেখে দিই, যাতে ওই ওপরেই একটু একটু বীজ অঙ্কুর হয়ে আসে, তাহলে সুবিধা হয়। বেরোতে কতক্ষণ রাখেন ওই কাপড়ে? প্রায় 3 দিন মতো থাকলে বেরিয়ে 3 দিন। হ্যাঁ, দিয়ে মানে একটু অঙ্কুরিত হয়, একটু অঙ্কুর ভাব হয়, তখন ওই জমিতে ছড়িয়ে দিয়ে চাষময় দিয়ে দিই। আর তার আগে তো জমিটাকে ভালোভাবে তৈরি করে। হ্যাঁ, ওই গোবর সার দিয়ে জমিতে চাষ দেওয়ার পরে জল দিয়ে রাখা হয়েছে আমাদের এখন। তারপরে সে কতদিন পরে গাছ বড় হয়? দিন 30 হলে গাছ তখন 3-4 ইঞ্চি হয়ে যাবে। তারপরে আমরা একটা, যদি মাটি খুবই শুকিয়ে যায় মনে হয়, 35-40 দিনের মাথায় একটা জল দিয়ে দিই। জল দিয়ে চাপান সার হিসাবে ওই ইউরিয়া 10 কিলো হারে দিয়ে দিই। খুব ইউরিয়া দেওয়া যাবে না কালো জিরেতে। আচ্ছা, বেশি দেওয়া যাবে না। ওই আমরা এইটাতে 10-26-26 বলে যেটা পাওয়া যায়, ওই সারটা বেশি ব্যবহার করি কালো জিরের ক্ষেত্রে। এটার ফলন কেমন হয়? এটার ফলনও 4-5 মণ হয়। 4-5 মণ। তো আপনার খরচাও খুব কম বললেও কালো জিরেতে একটু সার লাগে। আচ্ছা, ওই জন্য সারের এখন তো বাজারের দামটা খুব বেশি, ওই জন্য সার অন্য ফসলের তুলনায় দেখা গেল 200-300 টাকা একটু বেশি লাগছে।
এছাড়া তো রোগ পোকার আক্রমণটা কেমন? রোগটা এমনি পোকা তেমন মনে হয় না, ফল আসার পরে পোকা একটু লাগে, যদি না ওই গোড়া পচা শুকিয়ে যাওয়া রোগটা না লাগে অন্য কোনো কালোজিরার অসুবিধা হয় না। বিষ হিসাবে আমরা ওই দেখা গেল প্রথমে একটু ওই ওস্তাদ টোস্তাদ দিলাম, মানে সাইপারমাইথিন গ্রুপের, আর ফুল হয়েছে ওই সময় মিরাকুলান, মনোশিল এইসব দিলাম, তাতে কাজ হয়ে যায়, অসুবিধা হয় না। আচ্ছা, এটা কতদিন পরে ওঠে? এটা 4 মাস 4.5 মাস মতো সময় লাগে। একই সময় লাগে? সময় প্রায় একই লাগছে। 4.5 মানে একটু কাটতে দেরি হলে হয়তো 5 মাস লেগে যাচ্ছে, কিন্তু 4.5 মাস হলে উঠে যাবে, মানে একদম ওঠার মতন সময়। আর ফলন তো বললেন 4 মণ হবে। 4 মণ তো হবেই কম করে। এটাকে রেখে দেন স্টোর করে, না বিক্রি করে দেন সঙ্গে সঙ্গে? সঙ্গে সঙ্গে বিক্রি করি না, মোটামুটি এই টাইমটা আমরা বিক্রি করি। সেই দিন বাজারে আমরা 13,000 টাকা। কেমন দাম? এখন 13,000 টাকা করে কুইন্টাল বিক্রি করে দিই। 13,000 টাকা কুইন্টাল, তো দামটাও তো বেশ ভালো। দাম ভালো, ফলনটা ভালো হলে এটা বেশ ধনের থেকে এটা লাভজনক। কিন্তু মারাত্মক রোগ হচ্ছে ওই এটা, ফল হয়ে গেছে, গাছ তখন শুকিয়ে গেল, ওইটার জন্য কালোজিরা চাষ করতে চাই না, মানে একটা রিস্ক রয়ে গেছে এই চাষের ক্ষেত্রে। তো এই করে মোটামুটি চলছে সব চাষবাস করে। মাটি পরীক্ষা করেন জমির? মাটি পরীক্ষা করা হয়, দেখা গেল মাটি পাঠিয়ে দিলাম, তো এখনো বহরমপুরে পাঠিয়ে দিয়েছি, রিপোর্ট যায়নি। রিপোর্টটা পেতে হয়তো একটু দেরি হয়, ওই জন্য এই সামনে ফসলে ওই রিপোর্ট অনুযায়ী ফসল চাষ করে সার বিষ প্রয়োগ করতে হয়। আচ্ছা, আর এমনি পিএম কিষাণ করেছেন? আমি পিএম কিষাণটা করেছি, সত্যি কথা বলতে এখনো পাইনি। ও, টাকাটা পাইনি, মানে কি প্রবলেম হয়েছে জানি না। তো রিসেন্টলি দেখলাম 4টে ইনস্টলমেন্ট আমি একসঙ্গে পেতে পারি যদি এইবার হয়, ঠিকঠাক হয়ে যায়। যদিও মানে এতক্ষণ আমরা আলোচনা করছিলাম ধনে ও কালোজিরে চাষ নিয়ে বিকাশ মণ্ডলের সঙ্গে। বিকাশ মণ্ডল এসেছেন রানীনগর 2 নম্বর ব্লকের বংশীবদনপুর গ্রাম থেকে। বিকাশদা, আপনাকে আপনার চাষের যে অভিজ্ঞতা সেই কথা বলার জন্য আপনাকে আমাদের তরফ থেকে এবং কৃষক বন্ধুদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। পরবর্তী প্রসঙ্গে যাবার আগে আসুন আমরা লোকগীতি শুনি শিল্পী গোষ্ঠগোপাল দাস। ওরে কোন বাজারের বাসে রে, হারে কে বানাইলো বাসি রে, কালার বাসি রইতে না দেয় ঘরে রে। ওরে কোন বাজারের বাসে রে, হারে কে বানাইলো বাসি রে, কালার বাসি রইতে না দেয় ঘরে রে। ওই না বাসির এমনি গুণ, সাদা মনে ধরলো গুণ রে। ওই না বাসির এমনি গুণ, সাদা মনে ধরলো গুণ রে। আমি আর না বাসি শুনবো রে, আমি আর না যাব ঘাটে রে, বাঁশির সুরে চাঁদগুলো আর গেল রে। এতক্ষণ লোকগীতি শুনলেন শিল্পী গোষ্ঠগোপাল দাসের কণ্ঠে। এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। আজ আমরা এসে উপস্থিত হয়েছি মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের নতুন গ্রামে। আর এই গ্রামে এসেই আমরা পেয়েছি একজন প্রগতিশীল কৃষক বন্ধুকে। তার চাষবাসের অভিজ্ঞতার কথা আমরা শুনবো, কিন্তু তার আগে একটু পরিচয় করে নিই। হ্যাঁ, আপনার নাম? আমার নাম হচ্ছে টিটুল শেখ, বাড়ি নতুন গ্রাম। নতুন গ্রাম, কী করেন আপনি? আমি চাষবাস করি, মাঠে ঘাটে সব রকমই চাষবাস করি। তো বর্তমানে এখন বেশি কলা চাষটা করছি। কলার চাষটা করছি? জমি কতটা? জমি আছে আমার মোট 10 বিঘা, তার মধ্যে 4 বিঘা কলা চাষ করি। কলার চাষ করেন? কি কলার চাষ করেন? ওই সিঙ্গাপুরি বর্তমান দুটোই করি। সিঙ্গাপুরি মতো? এই কাঁঠালি করেন না? কাঁঠালি কলাটা এমনি আপনার আগাছা, ওটা লাগানো থাকে খাদের ধারে, ওটা এমনি হয় না? এমনি হয়, কিন্তু ওটাতে সারটা কিছু দিনে এমনি হয় ওটা।
আর এটা হচ্ছে ব্যবসা ভিত্তিক করা। হ্যাঁ, এটা ব্যবসা ভিত্তিক করা। তো হঠাৎ কলা চাষ করতে গেলেন কেন? কলা চাষ করার কারণ হচ্ছে কলা চাষে আপনার একটু পয়সাটা পাওয়া যাচ্ছে, কাঁচা বেশি পয়সা, পয়সা? বেশি পয়সা, ফলনটা বেশি হচ্ছে এবং কলা চাষে পয়সাটা বেশি, লাভটা বেশি, এই জন্যে কলা চাষটা করছি। বেছে নিয়েছেন। এটা কতদিন ধরে করছেন? আমি কলা চাষ অনেক দিন থেকে করি, তাও তাও 7-8 বছর থেকে করি। 7-8 বছর ধরে। এর খরচ খরচা কেমন? খরচ ভালো খরচ হচ্ছে। আপনার প্রথম কলা লাগাসার সম্বন্ধে একটু লাগাইছি কিভাবে ফলনটা হয় সে সম্বন্ধে আমি একটু বলতে চাই। বলুন। প্রথম এই সব কলা সিঙ্গাপুরে বর্তমান কলা লাগাতে গেলে কোন সময় লাগান আপনি? এটা 12 মাস হচ্ছে এখন। 12 মাস? হ্যাঁ, বর্তমান কলা এখন 12 মাস হচ্ছে, এর সময় নেই। কি বর্তমান আর সিঙ্গাপুরি করে এই দুই জাতের? আচ্ছা। প্রথমে যদি কলাটা লাগানো হয় 1 ফুট গর্ত করতে হবে, রাসায়নিক সার, গোবর, এর সাথে ডিএপি, পটাশ এর মিক্সচার করে যদি আমরা ওই খাদে দিই, ওই কলা গাছ যদি বসানো হয় ওই কলাতে প্রচুর ফলন দেয়। আচ্ছা। এটা আমি পেয়েছি। হ্যাঁ, তো এই যে কলা গাছ যেটা বলছেন, যেটা ছোট কলার গাছ যেটা বীজ বলছেন, সেটা তো তেওড় বলে। হ্যাঁ, তেওড় বলে। তো এই তেওড়টা নিয়ে আসেন কোথা থেকে? নিয়ে এসে পাশের জমিতে অনেক জমি থাকে, আচ্ছা। গ্রামে ঝিলের ধর অনেক জমি আছে, তারা কিনে এলি 1 টাকা 1.5 টাকা পিস নেয়, আমি মুনিশ করে লেবার করে ওটা তুলে নেওয়া হয়। তুলে নিয়ে এই কলাটা মোটামুটি একটা থেকে আর একটা কলা গাছে কত দূরত্ব রাখেন? 2 ফুট? 2 ফুট, মানে 2.5 ফুট। কলা টু কলা 2 ফুট। আর শাড়িতে কতটা? 3 ফুট। 3 ফুট 3 ফুট বাই 2 ফুট এক একটা। মানে যত একটু ফাঁকা রাখবো ভালো হয়। হ্যাঁ, আলো আলো বাতাস পেলে ভালো হয়। তো ব্যাপারটা হচ্ছে আমরা যখন ওই কলা চাষ করি, কলা গাছ যখন ধরেন 1.5 ফুট বা 2 ফুট বড় কলার গাছটা গোড়া থেকে কেটে দিই। কেটে দেওয়ার পরে গাছটা মোটা হয়ে ওঠে। ওই যে গাছটা লাগালেন, হ্যাঁ, তেওড়টা মোটা হয়। হ্যাঁ, কেটে দিলেন। হ্যাঁ, তখন গাছটা মোটা হয়ে ওঠে। আচ্ছা। তখন হয়তো আপনার সার, তখন চাপান সার দিই। তারপরে ওকে মেশিনতে সেচ দেওয়া হয়। তারপরে ওই কলার এত ফলন, আপনার বাঁশ খুঁটি না হলে ওই কলাকে রুখা যাবে না। তাও 10 ঝড়ের সময় কি করেন? ওই যে বাঁশ খুঁটি দিয়ে রাখতে হয়। মোটামুটি কতদিন লাগে একটা মানে লাগানো থেকে ফল পাওয়া অবধি? 7 মাস 8 মাস লেগে যায়। 7-8 মাস। 8 মাস। মোটামুটি যখন ধরুন আপনার মোচা পড়ছে বা আসছে, তার থেকে যখন ফল পাকছে, ওই যেদিন থেকে লাগবো 7 মাস 8 মাস পরে পেয়ে যাবো। না সে তো পাচ্ছেন, কিন্তু ওই মোচা যে পড়লো, মোচার পর থেকে আপনার কলাটা পুষ্ট হতে কতদিন সময় লাগে? কলাটা পুষ্ট হতে আপনার মাস 1.5 মাসের মধ্যে হবে? হ্যাঁ, আমার মনে হয় সার দিয়ে হবে তো। হ্যাঁ, সার চাপান থাকে না, 1.5 মাস মোচা। তারপরে মোচা পরে যখন পড়ে তখন কি সার ব্যবহার করেন? হ্যাঁ, সার ব্যবহার করি। তখন কি সবসময় রাসায়নিক রাসায়নিক সার না দিলে কলা মোটা হবে না, আপনার ছোট হয়ে থেকে যাবে কাঁদি। ওই কাঁদি মোটামুটি কত বড় হয়? 15 ছড়ির কাঁদ মিনিমাম আপনার 15টা 2 ছাড়া হাত থাকে নাকি? 2 হাত 2.5 হাত 3 হাত এরকম হয়। যেমন সার দিব তেমন কলা আমাকে ফলন দেখাবে। হ্যাঁ, আর কলা যদি সার না দিই, জঙ্গলে যদি রেখে দিই জমি, তো সেই জমিতে কলা হবে না। শুনেছি নাকি কলা জমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, সেখানে বসে মানে খাওয়া দাওয়া সমস্ত কিছু ব্যবস্থা ওখানে হয়। কলা জমিতেই থাকতে হয়। আবার কলা গাছের যত্ন করতে হয়, পাতাগুলি কেটে দিতে হয়। এইভাবে কলার যত্ন করে। তো আক্রমণ হতে পারে নাকি? রোগ পোকার আক্রমণ হয়? রোগ পোকা হলে ওই যে রোগ বলতে ওই যে একটা চিরচিরা ভাব ধরে কলার উপরে। সেটা কখন ধরে? ওটা আপনার যত্নর অভাবে, যখন দুর্বল জমিটা হয়ে যায় না, তখন ওই চিরচিরে ভাব। না, বলছি কোন সময়ে হয়, মানে গাছটার ক মাস বয়সের থেকে মানে রোগ পোকার আক্রমণটা হতে পারে? কলাটা যখন আপনার পড়ে গেল, আপনার ওই মানে কাঁদি যখন পড়ে নাকি? কাঁচে তখন শেষের কালে ওটা হয়, একদম শেষে। হ্যাঁ, 1.5 মাস 2 মাসের মানে শেষে 10-15 দিন এরকম শেষে যখন কলাটা একটু পুষ্ট হয় তখনই ওই রোগটা দেখায়। আচ্ছা। তাছাড়া ওই রোগটা দেখায় না। এটা কি আগে থেকে প্রিকশন নেন? আগে থেকে না, যখন দেখা যায় তখন মানে রোগ পোকার আক্রমণ, তখন আপনি বীজটা প্রয়োগ করেন? হ্যাঁ, ওই বরুণ বীজটা দিয়ে আপনার সুপার ক্লাস দিয়ে আমরা ওই রোগটাকে। তো মোটামুটি কেমন মানে আয় আর ব্যয় কেমন হয় আপনার এই কলা গাছে? ধরুন 1 বছর তো আপনার জমিটা পড়ে থাকছে, প্রায় 1 বছর যদি আপনি অন্য কিছু ফসল লাগাতেন, তাহলে আপনি মোটামুটি 3টে ফসল বিঘায় লাখ খুব ভালো হলে 1.5 লাখ টাকা হবেই। হ্যাঁ, এটা কি একবারই কি জমিতে বিক্রি করে দেন, না অল্প অল্প করে কিছু? অল্প কিছু নতুন বাজারে আপনার বিক্রি হয়, নিয়ে যায়। না, পাইকারি মানে জমি বিক্রি করে দেন, না আজকে হয়তো 20 কাঁদি কাটলাম, আবার কিছুদিন পরে এরকম করে 20 গাছ কোনোদিন কাটি, কোনোদিন যখন কলা যেভাবে নামে সেইভাবে বিক্রি করি। যেমন পুষ্ট হয় সেইভাবে বিক্রি করি। সেভাবে বিক্রি করি। একটা জমি একবার পেয়ে গেলেন কলা,
তারপরে তো আবার ওই জমিতেই আবার তো কলা নিচ্ছেন, আর পাশ দিয়ে তো আবার তো তেওর বেরোচ্ছে, 3টে কাঠ নেই। সেটাই জিজ্ঞাসা। কারণ হচ্ছে ওই তেওর যেগুলি গাছ কলা হয়ে যায়, কলা গাছটা কেটে ফেললাম, ওই গাছটাকে যদি উপরে তুলে নেওয়া হয় জ্বর সহ, তাহলে ওই কলা গাছগুলো ভালোভাবে পুষ্ট হবে এবং গাছগুলো কলা হয়, রোগগুলো হয় না। আচ্ছা, যে আরো যে তার বাচ্চাগুলো থাকবে, হ্যাঁ হ্যাঁ, ওগুলো রোগ দেখা যায় না। দেখা এই গলা গাছটা যদি আপনার জ্বর থেকে তুলে নেয়, মানে গোড়া থেকে যদি গোড়া থেকে তুলে নেওয়া হয়, আর যদি না থাকে তাহলে ওগুলো রোগ দেখাবে, গাছে শক্তি খুব দিতে হবে, কমে যাবে, শক্তি দিয়েও কাজ হবে না। এটা হওয়ার পর মানে মোটামুটি 3টে কাঠ নেন। তিনটে তো কাঠ। কোন কাঠে সব থেকে বেশি? প্রথম কাঠে বেশি হয়, সব থেকে প্রথম কাঠে লাভটা বেশি হয়। তারপরে গুলো আস্তে আস্তে তখন তো মানে তারপরটাও যদি যত্ন করা যায়, সেইভাবে সে জল ঠিকভাবে দেওয়া যায়, সেটা তো মোটামুটি ওইভাবেই যাবে। একটু 19-20 মোটামুটি 3বার ভালো হবে। ভালো হবে। তারপরে জমি একবার পুরো উপড়ে ফেলে আবার নতুন করে বসাতে হবে। আবার নতুন করে কি আবার কলা ওই জাতেরই কলা, ওই জাতেরই তেওর তুলে থুয়ে দিলাম পাশে, জমিটা গোটা তুলে ফেললাম আপনার কলার যত গাছ, আবার নতুন করে চাষ করে, হ্যাঁ আবার 1-1.5 ফুট ওকে গর্ত করে রাসায়নিক সার বিষ দিয়ে আবার বসে আবার নতুন ভাবে চাষ শুরু, আবার 3 বছর হ্যাঁ মোটামুটি চাষ করে চাষে। তো মোটামুটি তো বললেনই যে কলা চাষ করে ভালোই লাভ আছে, এই জন্য করে যাচ্ছে। বেশ, আপনার কলা চাষ সম্পর্কে আমরা অনেক কথাই শুনলাম, এর জন্য আমাদের তরফ থেকে এবং আমাদের যারা কৃষক বন্ধু শ্রোতা বন্ধু রয়েছেন তাদের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। এতক্ষণ শুনলেন আকাশবাণী মুর্শিদাবাদ প্রযোজিত অনুষ্ঠান ক্ষেত খামারের কথা।